আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ২৪ ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিজ শামসেন। সমসাময়িক রাজনীতির বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। আজকেও আলোচনা করতে চাই এরই মধ্যে জুলাই অভ্যুত্থানের ১ বছর শেষ হওয়ার পর, অর্থাৎ সরকারের ১ বছর হওয়ার আগেই নির্বাচনের ঘোষণা এলো। নির্বাচন কমিশনকে তারিখ নির্ধারণ সহ প্রস্তুতির নির্দেশও দেওয়া হয়েছে আজকে, এবং সেই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। পাশাপাশি অন্যান্য বিষয়গুলো থাকবে। আলোচনার জন্য আমরা এরই মধ্যে দুজন অতিথিকে স্টুডিওতে পেয়েছি, আশা করি আরও একজনকে পাবো। এরই মধ্যে যারা রয়েছেন স্টুডিওতে তাদের সাথে আমরা একটু শুরুতে পরিচিত হয়ে নিচ্ছি। ডান দিক থেকে শুরু করছি, জনাব নীলুফার চৌধুরী মনীষ, বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য, আপনাকে আলোচনায় স্বাগত। রয়েছেন জনাব অনিক রায়, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা শুরু করি। একটু যেতে চাই জনাব নীলুফার চৌধুরী মনি, একটু আপনার কাছ থেকেই আসলে আলোচনা শুরু করছি। আমরা দেখলাম যে নির্বাচনের ঘোষণা তো এর মধ্যে দেয়া হলো, গতকাল দিয়েছে। একটু একজনের মন্তব্য দিয়ে একটু আপনার কাছে জানতে চাই। সংস্কার ছাড়া নির্বাচনের ঘোষণা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা শামিল বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। একটু আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ-আলোচককে শুভেচ্ছা। দেখেন, একটা ঘোষণাপত্র যেভাবেই হোক অনেক চড়াই উতরাই পেরিয়ে দিল। ঘোষণাপত্রের মধ্যে সবই যে একদম সঠিক হবে এটা আমরা আশা করি না, কিন্তু গুরুত্বপূর্ণ জায়গাগুলো থাকা এটা আশা করি। তা অনেক গুরুত্বপূর্ণ জিনিস বাদ গিয়েছে, তারপরেও একটা ঘোষণাপত্র হয়েছে, এটা একটা ব্যাপার। সেইখানে জামাত কেন এই কথাটা বললেন, এবং গতকালকে যখন ঘোষণাপত্র হয় তারপরে পরেই তাহের সাহেব এটাও বলেছিলেন যে এটা একটা রচনাবলী, এমন কথা বলেছিলেন। তো তারাই ঘোষণাপত্র চেয়েছে, এনসিপি ঘোষণাপত্র চেয়েছে, এটা তাদেরই চাওয়া। তো এখন দেখা যায় এনসিপি থাকে না, এনসিপি রাগে গুসায় বা আরও কোনো কাহিনীতে অনেক দূরে সেই জায়গায় চলে গেল, রাক্ষসের গল্পের মতো। আবার জামাতে অন্যরকম কথা বলছে, জিনিসটা কেমন জানি। তাদের সরকার, এবং তারা এটা ধারণ করে, লালন করে, এবং অনেক সময় চুপ থাকে এবং বুঝিয়েও দেয় যে এই সরকারটা তাদের সরকার, একান্তই তাদের সরকার। তো তারা কেন এরকম করছে আমার এটা বোধগম্য নয়। তো বরং যেখানে যেখানে বাদ আছে, যেখানে যেখানে আমরা মনে করি যে এটা অ্যাড করে দিতে পারলে ভালো হতো, যেমন ধরেন স্বাধীনতা নিয়ে, ৭১ নিয়ে কথা বলেছে। ৭১-এর যত শহীদ, যত মা বোনরা আমাদের নিগৃহীত হয়েছিল, শ্লীলতাহানির শিকার হয়েছিল, রেপড হয়েছিল, যত যুদ্ধ শিশু, তাদের সম্পর্কে কিছু বললে ভালো লাগতো। আপনার পিলখানা হত্যাকাণ্ড একটা বিশাল একটা ব্যাপার, এটাকে টাচ করলে ভালো লাগতো। পিলখানার পরে হেফাজতের যে কাহিনীটা, সেটা যদি টাচ করতো সেটা ভালো লাগতো। এই টাইপের অনেক কিছু আছে। যেমন ধরেন ২৬শে মার্চকে উল্লেখ করা আছে, ১৬ই ডিসেম্বর বিজয় দিবসটাই আসলটাই নাই। তো এই জায়গাটা, এবং আরেকটা জিনিস যেখানে যে একজন ব্যক্তিরই শুধু নাম আছে, আর কারো কোনো নাম নাই। আপনার যেটাই হোক না কেন, বাংলাদেশের স্বাধীনতায় যাদের অবদান ছিল, আমরা একজনের কথা বলি না, যারা যেভাবে অবদান ছিল তাদের কথা স্বীকার করতে পারতেন। যেহেতু টাচ আছে, ওই সালগুলো আছে, উল্লেখ আছে। ৯০-এর যারা ছিল তাদের কিছু কথা উল্লেখ করতে পারতেন। তারপরে আপনার এই যে ২৪-এও যারা ছিল স্টেক হোল্ডার, তাদের কথা উল্লেখ করতে পারতেন। এই জিনিসগুলো কিন্তু নাই। এবং এইখানে একটা ব্যক্তি, আপনার যেমন ধরেন ৭৫-এর ৭ই নভেম্বর এটা উল্লেখ আছে, কিন্তু ৭ই নভেম্বরের নেপথ্যে যে নায়ক, যে মহানায়ক, তার কোনো অস্তিত্বই নাই। তো এই জিনিসগুলো, এরকম অনেক কিছু আছে আমরা বলতে পারি। তবে আমরা বৃহৎ স্বার্থ দেখি, বৃহৎ স্বার্থ দেখে আমরা কিন্তু ওই জায়গায় আমরা বোঝার চেষ্টা করছি, চুপ থাকার চেষ্টা করছি। কিন্তু জামাত কেন এই কথাগুলো বলছেন, জামাতের কোনো আপনার এটার মধ্যে যুক্তি তুলে ধরতে পারবে বলে আমার মনে হয় না। কারণ জামাত একটা অনেক বড় খারাপ কাজও করেছেন। এইখানের এই ঘনঘটার মাঝখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাত যে কাজটা করেছেন, জামাতের জন্য জামাতের কর্মকাণ্ডই দায়ী, আর কিছু লাগে না। এই যে ডাকসু নির্বাচন আসছে,
জামাত তো অনেক হল নেপথ্যে দখল করে বসে আছে, আর সবার জন্য হলো রাজনীতি হারাম। তারা কিন্তু ভিতরে ভিতরে তারা বিভিন্ন আঙ্গিকে থাকে। কিন্তু এই যে এতটুক তারা মনে করলো, অ্যাডভান্স করলো, ইলেকশনের জন্য এত রকমই করলো, এই যে ঘটনাটা গতকালকে যে ঘটনাটা ঘটালো, যে ছবিগুলো, এটা তো কেউ কল্পনাই করতে পারে না। যে ছবি পরিবর্তন করে নাম দিয়েছে, নামটাও তো এটা এর আগেও এই কাজটাই হয়েছিল। আপনার আওয়ামী লীগ নিষিদ্ধের সময় কিন্তু স্লোগানগুলো যেভাবে আসছিল সেটাই বাংলাদেশের মানুষ মেনে নিতে পারে না, কিংবা জাতীয় সঙ্গীত নিয়ে যে ধরনের কথা আসছিল, কিংবা নারীদের উপর যে ধরনের এক ধরনের টর্চার বা আপনার মনে আছে যে কুশপুত্তলিকাকে দাহনা পিটানো হয়েছে ইচ্ছা মতন সেই টিএসসিতে, অথবা নারীদের ওন্না নিয়ে বা কক্সবাজার নারীদের নিয়ে, বা আপনার ফুটবল খেলাকে নিয়ে নারীদের যে ধরনের তাদের অভিরুচি প্রকাশ পাচ্ছিল, তাতে কিন্তু বাংলাদেশের মানুষ যার পর নাই আমি বলবো বেজার, এখানে খুশি হওয়ার কোনো কারণ নাই। তো তার উপর তারা এই ঘোষণাপত্রের সমালোচনা আমরা করতেই পারি। এই যে আমি আপনাকে বললাম আরও এরকম বের করলে অনেকগুলো আমি বের করতে পারবো। সেইখানে সেটা না করে তারা যদি এক কথাই মানলাম না, অযৌক্তিক, এটা হলো এটার সঙ্গে অন্য কিছু ডিপেন্ড করছে, অন্য কিছু তারা অন্য কোনো ষড়যন্ত্র, অন্য কোনো কাহিনী আছে এর ভিতরে। সংস্কার নিয়ে আমি আপনার কাছে আরো আসবো, তবে তার আগে অনেকটার কাছ থেকে একটি জানতে চাই। ঘোষণাপত্রের সনগুলো নিয়েও কথা এসছে, এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে, জামাত বলছে ঘোষণাপত্রে দীর্ঘ লড়াই সংগ্রামের কথা বলা হলেও 47-এর আজাদিকে উপেক্ষা করা হয়েছে। এনসিপিও বলছে উপনিবেশ বিরোধী লড়াইয়ে অন্যতম রেফারেন্স পয়েন্ট 1947-কে এখানে উল্লেখ করা হয়নি। 47 নিয়ে আপনাদের অবস্থানের আগেও আমরা শুনেছি অনেকের মধ্যেই, গতকালকের এই ঘোষণার পরও আজকে যে দুটি পয়েন্ট উল্লেখ করেছে এনসিপির পক্ষ থেকে, তার মধ্যে একটি হচ্ছে 47-কে এতটা গুরুত্ব দেওয়ার পেছনে আসলে কি কারণ, যেখানে স্বাধীনতার ঘোষণাপত্র 47 ছিল না? আচ্ছা, প্রথমত বিষয় হলো মনে করেন যে জামাতে ইসলামী কেন 47-কে নিয়ে গুরুত্বপূর্ণ আকারে দেখতেছে সেটা আসলে আমি বলতে পারবো না, কারণ তারা যদি তাদের পলিটিক্যাল হিস্ট্রি দেখে তাহলে 47-এর ব্যাপারেও তারা একমত ছিল না। তারা পাকিস্তান রাষ্ট্রটাও যেভাবে গঠন হয়েছে সেটার পক্ষেও তাদের যে অর্গানাইজেশন বা তাদের যে ধারা, সেই ধারায় তারা ছিল না। ফলে আজকে যদি কিছু তো বোধোদয় হয় তাহলে এটা ভালো, সেটা অন্য বিষয়। কিন্তু আমরা যেভাবে দেখি, আমরা দেখি যে বাংলাদেশের যে এই যে ভূমিটা, এই যে রাষ্ট্রটা, এই রাষ্ট্র গঠনটা তো আসলে বেশ কিছু প্রসিডিওর, বেশ কিছু সময়ের, বেশ কিছু জিনিসের উপর তৈরি হয়ে একটা রাষ্ট্র গঠন হয়। আপনি মনে করেন যে আপনার যে সূর্য সেনের যে লড়াই, বা প্রীতলতা অবদাদের যে লড়াই, বা আমাদের মনে করেন তিতুমিরের বাঁশের কেল্লার যে লড়াই, এই যে এতগুলো লড়াই, এই লড়াইগুলো আসলে কেন ছিল? এই লড়াইগুলো কিন্তু এই ভূখণ্ডের মানুষেরই ছিল। ফলে এই ভূখণ্ডের মানুষের যে লড়াই, সেই লড়াইয়ের যে দীর্ঘসূত্রিতা, সেইটারই কিন্তু ফসল বা সেইটারই কাল পরিক্রমায় আজকে আমরা এসে দাঁড়াইছি। মানে আপনি যদি মনে করেন কেন 47টা মনে করা জরুরি, কারণ 47টাতে আমরা একটা সেটেলমেন্ট করতে গেছিলাম যে ঠিক আছে আমরা একটা রাষ্ট্র বানাইতে হবে। ব্রিটিশদের কাছ থেকে যখন আমরা স্বাধীনতা পাচ্ছি, তো আমাদের রাষ্ট্রটা একটা থিওরি, একটা মডেলে আমরা তৈরি করছিলাম, এবং সেইটা ফেল করছিল বলেই কিন্তু আমাদের 71-এ যাইতে হয়েছে। ফলে আপনি যদি রেফারেন্স পয়েন্ট হিসেবেও দেখেন, আপনার কিন্তু ওই যে পুরাতন যে সেটেলমেন্ট, সেই সেটেলমেন্টটাও যখন আপনি দেখতেছেন যে আসলে আপনি যে স্বপ্ন থেকে রাষ্ট্র গঠন করতে গেছেন, মানুষের যে মুক্তির জায়গা থেকে রাষ্ট্র গঠন করতে গেছেন, সেইটাও আসলে সফল হচ্ছে না, তখনই কিন্তু আমাদের 71-এর লড়াইটা আরও বড় হয়ে উঠলো, আমাদের নিজেদের আত্মপরিচয়, আমাদের নিজেদের স্বাধিকারের জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠলো। এবং সেই থেকেই কিন্তু 71-এর সৃষ্টি। আপনি যদি মনে করেন যে অনেক আগে মানুষ অনেকেই বলতো আর কি যে 71 তো শুধু 71 না, 71 তো একটা লম্বা সময়ের ফাইট, একটা মনে করেন আপনি যদি ভুল করে না থাকেন ওই যে 52 বা মানে আসলে 50 থেকেই 49 থেকেই আসলে এই ফাইটটারই একটা রেজাল্ট এসে আমরা 71-এ একটা বড় রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা লাখো শহীদের আত্মত্যাগের মাধ্যমে আমরা এই দেশটা শেষ পর্যন্ত পাইছি, বা এই দেশটার একটা মালিকানা তৈরি করতে পারছি। আবার মনে করেন যে কি কারণে মানে 47-এর হিসাব 71-এর হিসাব, এবং আমরা কেন 24 রিলেট করতেছি, কারণ আপনি দেখবেন যে 47-এও আমরা যার বিরুদ্ধে লড়াইটা চলতেছিল সেটা ছিল ব্রিটিশ, এটা বাইরের জায়গা থেকে মুল্লুক থেকে আসা লোক। বা 71-এও আমরা যার বিরুদ্ধে লড়াই করতেছিলাম সেও আসলে আমার মুল্লুকের লোক না, সে একটা অন্য মুল্লুকের লোক। কিন্তু 24-এ এসে আপনি দেখবেন আমরা যাদের বিরুদ্ধে লড়াই করতেছিলাম তারা কিন্তু আমাদেরই লোক ছিল, মানে আমাদেরই আশেপাশের লোকজন। ফলে এই যে লড়াইগুলার পরিক্রমা, এই আমরা মনে করি যে লড়াইয়ের সালগুলো তো আসলে শুধু স্মরণ করার বিষয় না, এর মাধ্যমে আপনি আসলে এই পুরো লড়াইয়ের লেগেসিটা বহন করেন, এই লেগেসিটা ধইরা আনেন। তো আমরা আসলে ঘোষণাপত্রটা কোন জায়গা থেকে চাইছি,
বা আমাদের কাছে আসলে ঘোষণাপত্রের জায়গাটা কই ছিল, যে আমাদের কাছে জায়গাটা ছিল যে বাংলাদেশ তো আসলে রাষ্ট্রটা গত 54 বছরে ঠিকঠাক মতো পারফর্ম করতে পারে নাই, সেটা যেই দলই সরকারে থাকুক বা যে যারাই সরকার পরিচালনা করুক, এটা একটা বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলোর যৌথ ব্যর্থতার ফসল। এখানে কোনো একক পার্টির উপর এই দায় এবার চাপায় লাভ নাই, এটা একটা যৌথ ব্যর্থতার ফসল। এবং এই যৌথ ব্যর্থতার কারণেই তো 54 বছর পরে আসা মনে করেন আজকের মতো পৃথিবীতে এরকম একটা রক্তক্ষয়ী গণ অভ্যুত্থান হইতে হয়েছে, মানে যেখানে ডেমোক্রেটিক্যাল আলাপ হচ্ছে, ডেমোক্রেসির আলাপ হচ্ছে, ইলেকশন নানান কিছু। ফলে সেই জায়গাগুলো থেকে আমরা যেটা বারবার বলার চেষ্টা করছি বা আমরা এখনও যেটা বলতেছি আর কি জুলাই ঘোষণাপত্রের বিষয়টা নিয়ে, যে জুলাই ঘোষণাপত্রের আসলে আমাদের আকাঙ্ক্ষার জায়গাটা কই ছিল? আকাঙ্ক্ষার জায়গাটা ছিল যে এই ফেইলিয়ারগুলোরে স্মরণ করা হবে, যে ঠিক আছে আমরা গত 54 বছরে কালেকটিভলি একটা রাষ্ট্র বানাইতে পারি নাই, একটা রাষ্ট্র একটা কাঠামো তৈরি করতে পারি নাই। মানে কারণ কি, আপনি অনেক সময় আমরা বলি আর কি যে দেশে সরকার কিভাবে পরিচালনা হবে, বা তো আওয়ামী লীগের নেতারা যদি একটু ভালো হইতো, বা বিএনপির কেউ চাঁদাবাজি করলে মানুষ বলে এই যে বিএনপির নেতারা ভালো হইলেই সব ভালো হয়ে যেত। কিন্তু আপনার যখন সিস্টেমটা এরকম, ওই সিস্টেমে তো আপনি কাউরে ভালো রাখতে পারবেন না, কারণ তার তো ওই সিস্টেমে টিকতে হবে। কারণ আপনি যে এইভাবে পুরো আপনার হায়ারার্কি তৈরি করা, আপনার সরকারের কাঠামো তৈরি করা, গভর্নমেন্ট স্ট্রাকচার তৈরি করা, আপনার পুরো এই জায়গায় পাওয়ার পলিটিক্স যেভাবে তৈরি হয়েছে, সেই পুরো বয়ানটার মধ্যে তো এই জিনিস নাই। আপনাদের আরেকটি বিষয় ছিল, আরেকটা দাবি যেটি আজকে ঘোষণা হয়েছে, জুলাই সনদ ও ঘোষণাপত্রের কার্যকারিতার ভিত্তিতে সামনের নির্বাচন হতে হবে, এটিও আপনারা দাবিতে বলেছেন। আমরা প্রথমত বিষয় হলো, দেখেন আমি একবারে ক্লিয়ারলি, আমরা কিন্তু প্রথম থেকেই যে ডক্টর ইউনূস যখন বলছিলেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, আমরা কিন্তু এই ব্যাপারে সব সময় আমাদের কংক্রিট পজিশন ছিল যে আমরাও মনে করি জুন এবং ডিসেম্বর এবং জুনের মধ্যে আমাদের নির্বাচনটা হতে হবে। এবং কি আমরা যেটা মনে করি যে আমরা যেই কাঠামোটার বিরুদ্ধে কথা বলতেছি, কি কারণে, যেমন মনে করেন 2014 সালে যখন নির্বাচন হলো, শেখ হাসিনার বয়ান কি ছিল? আসলে শেখ হাসিনা কিন্তু বারবার বয়ান ছিল যে আমি সংবিধান রক্ষা করার জন্য নির্বাচন করতেছি, আপা যদি আমার ভুল না হয়ে থাকে, তিনি কিন্তু বারবার এই রেফারেন্স আছে যে সংবিধান রক্ষা করতেছি, সংবিধান রক্ষা করতেছি। দেখেন দেশের মেজরিটি পলিটিক্যাল পার্টি তার বাইরে, মেজরিটি জনগণ তার এই হিসেবের বাইরে, কিন্তু জাস্ট ওই সংবিধান রক্ষার আলাপ দিয়া এবং তার এই যে পুরো প্রশাসন এবং আইনি কাঠামো, মানে যে পুলিশি কাঠামো, সে পুরোই পুলিশি কাঠামো দিয়ে কিন্তু সে কিন্তু 2014 সালে নির্বাচন শেষ করে চলে গেছে, এবং ওইটাও অনেক বছর হয়ে গেছে কিন্তু আজকে থেকে। তো প্রত্যেকটা নির্বাচনে বা লাস্টে 2024-এর নির্বাচনটা আপনি যদি দেখেন, সেটাও তো সে তো সংবিধান রক্ষা করতেছে। আমরা বলতেছি ফেসিজম দাঁড়াইছে, ফেসিজমটা দাঁড়াইছে কিসের উপর দিয়া? ফেসিজমটা কিন্তু অন্য সময়ের মধ্যে কোনো সেনা প্রধান এসে বসে নাই, মিলিটারি ট্যাঙ্কের উপর নির্ভর করে কোনো গভর্নমেন্ট টিকে নাই, মানে এটা কিন্তু সকল ডেমোক্রেসি হয়েছে। আপনি 5 বছর পর নির্বাচন তো হইতেছে আপনার দেশে, আপনি বিদেশে যে কাউরে বললে সে তো নির্বাচিত গভর্নমেন্ট, প্রত্যেকটা বাড়ি নির্বাচন হইতেছে, সে তার মতো পার্লামেন্ট চালাইতেছে, সংসদে নিয়ে আনতেছে, বিল পাস করতেছে, ইচ অ্যান্ড এভরিথিং হইতেছে। ফলে এই যে টোটাল সিস্টেমটা, এই টোটাল সিস্টেমটার ফেইলিয়ারের কারণেই তো আসলে গত 17 বছরে মনে করেন বাংলাদেশের এই সিনারিও, যে একবারে ভোট নাই হয়ে গেছে মানুষের কাছ থেকে, বিরোধী দলের যেই মতামতই হোক, সেটা আপনার পছন্দ হোক না হোক, তার জন্য কোনো ফিল নাই, সেটা সে একটা ছোট সংগঠন হোক আর বড় সংগঠন হোক, স্ট্রিম রোলারটা সমান যাচ্ছে সবার উপর দিয়ে। এই যে একটা দমন পীড়নের কালচার যেটা গত 17 বছর তৈরি হয়েছে, তা আমাদের কাছে মনে হয়েছে যে এই যে এতগুলো মানুষ মারা গেল, এটা তো একটা নিশ্চয়ই নতুন বাংলাদেশের জন্য, একটা মোর বেটার বাংলাদেশের জন্য, মোর ডেমোক্রেটিক্যাল বাংলাদেশের জন্য। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু বারংবার বলছি যে জুলাই সনদ, যেমন মনে করেন যে কিছু আলাপ আছে যেটা জুলাই ঘোষণাপত্রের আলাপে মনে করেন গুরুত্বপূর্ণ, যে গভর্নমেন্ট বলে দিচ্ছে তার ঘোষণাপত্রের মাধ্যমে যে আমরা কি বলে পরবর্তী নির্বাচিত সরকারের হাত দিয়ে হইলো এটা বাস্তবায়ন হবে, এটা হলো অভিপ্রায়। এবার আমি যদি গভর্নমেন্টকে প্রশ্ন করার জায়গায় আমি করি যে আমরা যে জুলাই সনদ বা জুলাই ঐক্যমত কমিশনে যে আলোচনা চলমান, সেই আলোচনার যে জিনিসগুলো তৈরি হচ্ছে, যে জায়গাগুলো দাঁড়াচ্ছে, আপনার এগুলো কিভাবে বাস্তবায়ন হবে? সংবিধান সংস্কার কমিশনের মানে সবার মাধ্যমে, গণপরিষদের মাধ্যমে, গণভোটের মাধ্যমে এই সকল সিদ্ধান্ত নেওয়া হবে কিন্তু তৃতীয় পর্যায়ের মিটিংয়ে। তৃতীয় পর্যায়ের মিটিং কিন্তু শুরু হয় নাই, কিন্তু গভর্নমেন্ট কিন্তু অলরেডি ঘোষণাপত্রে বলে দিতেছে এই জিনিসটা কার্যকর করবে এবং সকল সংস্কার কার্যকর করবে পরবর্তী নির্বাচিত সরকার। ফলে এই যে একটা বড় ফাঁক, তাহলে আসলে ওই তৃতীয় পর্যায়ের মিটিংগুলোর আর কি দরকার? যেই আলোচনাগুলো এতদিন ধরে আমরা আগাইলাম, যে ঐক্যমত কমিশনের যে আলোচনার কারণে আমাদের মনে হইলো যে না, আমরা আশাবাদী হইলাম যে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি এইভাবে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে একটা ডেমোক্রেটিক্যাল পজিশন তৈরি করবে, সেই জিনিসটা তো পুরোটাই আসলে একটা ব্যর্থতার দিকে। আমি আপনার কাছে আবার নিয়ে ফিরবো। এর মধ্যে আমাদের সাথে যোগ দিয়েছেন ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা, সহযোগী অধ্যাপক নৃবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের। আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করছিলাম ঘোষণাপত্র এবং নির্বাচনের ঘোষণা নিয়ে। একটু আপনার কাছে জানতে চাই, জুলাই ঘোষণাপত্র এবং নির্বাচনের ঘোষণায় অভ্যুত্থানের উদ্দেশ্য কতটা সফল হলো বা বাস্তবায়িত হচ্ছে বলে মনে করেন? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। জুলাই 20 সনদ, জুলাই ঘোষণাপত্র, জুলাই অভ্যুত্থান, 20 সনদ, 20 অভ্যুত্থান, 20 অভ্যুত্থানের উদ্দেশ্য
যে 1 বছর পূর্তি হলো এত শহীদদের, এটা এ বিষয়ে তো কোনো সন্দেহ নাই যে অনেক মানুষের প্রাণ গিয়েছে, হ্যাঁ। এবং কিন্তু যেই ইটাই আমাদের সামনে এসছে, কাগজটি আমাদের সামনে এসছে, একজন শিক্ষক হিসেবে আই এম ভেরি সরি, কাগজটি মোটেও ইমপ্রেসিভ না। এই কাগজটি পড়ে যেই আবেদন বা যা কিছু, আপনি তো একটা স্বীকৃতি চাচ্ছেন, যদি আমি সহজ করে বুঝি, কিন্তু এই কাগজটি পড়ার ক্ষেত্রে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে জাতীয় নাগরিক পার্টি এবং অন্যান্য যারা শিক্ষার্থীরা ছিলেন তাদের একটা দাবি ছিল, ডিসেম্বরের আগেও কিন্তু তারা এই সনদটা ঘোষণা করতে বলেছিল এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল 31শে ডিসেম্বরের মধ্যে এটা দিবে। আমি যখন এই কাগজটি পড়েছি আমি আসলে এখন উদ্ধার করতে পারিনি যে এটি 7 মাস কেন লাগলো। মানে 7 মাস লাগার রিজনিং আমার কাছে শিক্ষক হিসেবে একেবারেই পরিষ্কার না, এবং এটি তৈরি করতে আসলে 7 মাসটা লাগার কোনো কারণ নেই। এটা আমার কাছে খুবই মনে হয়েছে যে তাহলে কি কিছুর জন্য অপেক্ষা করা ছিল, ব্যাপারগুলো কি ছিল, একটা অস্বচ্ছতা খুব স্পষ্ট, গতানুগতিক। হ্যাঁ, মানে যেটা আপনি করলেই পারতেন, মানে সেটা কেন আমি প্রলং নিয়ে গেলাম, এটা আমি বুঝলাম না। একটা পরিণতি বই নিয়ে বসলে এটা লেখা যেত। তো এটা একটা বিষয়। আরেকটা যেটা বিষয় হচ্ছে যে আলাপটা আসলে কি, আমি এটাও বুঝি না যে এনসিপির কাছ থেকে যেটা আমরা শুনছিলাম, তারা বলছিল যে প্রস্তাবনার মধ্যে রাখা, প্রিয়াম্বলে রাখা এবং তফসিলে রাখা, এই দুটার মধ্যে, কারণ প্রিয়াম্বলে রাখলে তাদের যে বক্তব্য যে সেটা খুব গুরুত্ব পাবে, তফসিলে রাখলে সেটা পাবে না। কিন্তু এর থেকেও খুব গুরুত্বপূর্ণ কি যে আসলে সত্যিকার অর্থে কি জুলাই সনদ শহীদদের জন্য বা জুলাইয়ের স্বীকৃতির জন্য, নাকি জুলাই সনদ ভীষণ রকমের ওই গত জুলাইয়ে যারা নেতৃত্ব স্থান নিয়েছিল বা নেতৃত্ব দিয়েছে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য, সাংবিধানিক নিরাপত্তা তৈরি করার বাসনা? আমি একজন শিক্ষক হিসেবে বলছি যে আমার কাছে বিষয়টি কোনোভাবে মনে হয়নি যে এটি যেই কাগজ আমি পেয়েছি বা যা কিছু হচ্ছে এতে প্রকৃত অর্থে এই যে জুলাই, এই যে আন্দোলন, এই যে ত্যাগ, এই যে রক্তক্ষরণ, এটি সংরক্ষণ বা এটিকে প্রিজার্ভ করা বা এটিকে হিস্ট্রির একটা গুরুত্বপূর্ণ পার্ট করে তোলার থেকেও খুব বেশি মনে হয়েছে যে আমি পার্টিকুলার কিছু কতিপয় ব্যক্তি তার স্বীকৃতি এবং নিরাপত্তার দাবি করছে, যেটি জুলাই সনদের স্পিরিটের সাথে যায় না। নিরাপত্তার সনদ যদি নিরাপত্তার বিষয় থাকে, সেটি থাকে, প্রশ্ন আসে তখন সেফ এক্সিটের, তখন থেকে সেফ এক্সিটের যারা এখানে পলিটিক্যাল পার্টি আছে, আপনি মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকারের কথা চিন্তা করেন যে তারা একটা সেফ এক্সিটের কথা বলেছে, সেখানে এই ধরনের প্রশ্ন আসবে। কিন্তু আমি ডেফিনেটলি অনেকভাবে আমরা মানে আমাকে যদি প্রশ্ন করেন একজন নাগরিক সাধারণ মানুষ হিসেবে, অনেক হতাশা, ভীষণ হতাশা, অনেক বড় স্বপ্নভঙ্গ। কিন্তু তারপরেও যাহা কিছু হয়েছে জুলাইয়ে, কে মিটিকুলাসলি প্ল্যান করেছে, কে এটার মাস্টার মাইন্ড, এটা আমার নান অফ আওয়ার বিজনেস। বিজনেস ইজ দ্যাট যে ওখানে আমার সন্তানরা প্রাণ দিয়েছে, ওখানে একটা ভীষণ রকমের অনিয়ন্ত্রিত ব্যবস্থা বছরের পর বছর আসছে, যেখানে নাগরিক হিসেবে, সাধারণ মানুষ হিসেবে তার বিপক্ষে আমার অবস্থান নেওয়া জরুরি। দ্যাটস ওয়াই আই এম এ পার্ট অফ ইট। সো এর পরের যে কনসিকুয়েন্সেস হয়েছে সেটার ব্যর্থতার দায়ভার নিবে আমাদের পলিটিক্যাল পার্টি, আমাদের গভর্নমেন্ট, এরা সবাই। নাগরিক হিসেবে তো আমার কারণ নাগরিক কিন্তু তার দায়িত্ব পালন করেছে। জুলাই গণ অভ্যুত্থান, এটাও মনে রাখা খুব প্রয়োজন ছিল, জুলাই গণ অভ্যুত্থান, আই এম সরি, ডে ওয়ান থেকে বলছি, জুলাই গণ অভ্যুত্থান শিক্ষার্থীদের না, শব্দটা গণ অভ্যুত্থান, তাই না? জুলাই গণ অভ্যুত্থান রাজনৈতিক পার্টির না। আপনি কাকে নিরাপত্তা দিচ্ছেন? জনগণকে স্বীকৃতি দিতে হবে তো, তাই না? জনগণ ছাড়া তো হতো না। তো এই পুরা জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে একটা যা কিছু প্রত্যাশা ছিল সে প্রত্যাশার সাথে আসে না। আরেকটা কথা বলি যে 6 দফা মুক্তিযুদ্ধের দাবি বা স্বাধীনতার ঘোষণাপত্রের যে দাবি, সেটা আর জুলাই সনদের দাবিতে এক হবে না, এটা তো বুঝতে হবে। মানে সনদ যখন আপনি করেন, সনদ কি প্রত্যেকটি পার্টির স্বাক্ষরিত একটা তা আমরা জাতিগতভাবে একটা হলাম, জাতিগতভাবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিলাম, সেটির ভাষা, সেটির আবেদন, সেটির কার্যকারিতা আমাদের ডিসকোর্স আকারে প্রডিউস করার কথা ছিল। এই ডিসকোর্সটাই মিসিং হয়ে গেছে, মনে রাখা প্রয়োজন। আপনি যদি ডিসকোর্স না তৈরি করতে পারেন তাহলে ইতিহাসে কখনো আপনি আপনার স্থান তৈরি করে নিতে পারবেন না। ডে ওয়ান থেকে কোনো এক অদ্ভুত কারণে আমাদের এই যে পলিটিক্যাল পার্টিটি পুষ্পটিত হয়েছে, তাদের ফোকাসটা হঠাৎ করে রাজনীতির দিকে চলে গেল।
ইতিহাস এবং ডিসকোর্স তৈরি করার দিকে গেল না। আমি কি বুঝাতে পেরেছি? মেটাফরিকলি তারা হারিয়ে যাচ্ছে, যে এটা তারা বুঝতে কেন পারলো না, এটা একটা দুঃখবোধ থাকবে সবসময়। জি, আমি প্রশ্নটি অনেকের কাছে করব, তবে তার আগে আমি একটি বিরতি নিয়ে আসি। দর্শক, ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরছি, সঙ্গেই থাকি। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। অনেকের কাছে যাওয়ার আগে আমি একটু মনিয়াপার কাছে একটু জানতে চাই, সংবিধান সংস্কারের প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে, আমরা সেটি নিয়ে একটু জানতে চাই। রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রতিবাদ জানিয়েছে, বিশেষ করে ঘোষণাপত্রের 25 এবং 27 অনুচ্ছেদে আগামী সংসদের উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে, অর্থাৎ যে সংস্কারের প্রস্তাব ঐক্যমতে হয়েছে। রাষ্ট্র সংস্কার আন্দোলন বলছে সংবিধানের মৌলিক সংস্কার জাতীয় সংসদের এখতিয়ার বহির্ভূত এবং সংস্কার এবং সংশোধনটিকে তারা আলাদা হিসাবে দেখছেন। এবং আরেকটি কথা বললেন যে প্রকৃত সত্য হলো মাত্র 3-4টি দল বা জোট বাদে বাকি সব দল জোটের বিপক্ষে জাতীয় ঐক্যমত্য কমিশনের সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছে। তারা সংবিধান সংস্কারের জন্য সংবিধান সংস্কার সভা বা গণপরিষদ বা গণভোটের প্রস্তাব দিয়েছে। তারপরে যে পরবর্তী সংসদের কাছে আসলে সংবিধান সংশোধন নয়, এই যে সংস্কারের প্রস্তাবটিকে দেওয়ার তারা বিরোধিতা করছে। একটু আপনার মন্তব্য জানতে চাই। দেখেন, এইটা তো সবসময় এরকমই হয়। সংস্কার যেটাই করুক, 1-11 দিকে যদি আমরা তাকাই, সংস্কার অনেকগুলো হয়েছিল, কিন্তু হালে পানি পায় নাই। অর্ধেকেরও অর্ধেক আপনার সেজন্যই তো সফল হয় নাই। এই চিন্তায় আমি আপনাকে একটা কথা বলি, আমাকে আপনি ধরে বেঁধে বলেন না যে এক লোক বলছে মার দিব, কয়টা খাবি? বলে একটাও না। যদি বেঁধে মারি? বলে পুরাটাই। তা আপনি বেঁধে মারবেন, আর যখন বাতটা ছেড়ে যাবে তখন যে শুনতে বাধ্য হবে এমন তো কোনো কথা নাই। আমার কাছে যদি সংসদের সংখ্যাগরিষ্ঠতা থাকে, লাইক যেভাবে রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা হয়, আমার কাছে যদি সংখ্যাগরিষ্ঠতা থাকে, আমি তো সংখ্যাগরিষ্ঠদের দিয়ে কথা বলবো, আমি তো আমার কথা বলবো না। আমি কি বলছিলাম সেদিন, আমি একটা এমপি, লাইক আপনি সালাউদ্দিন ভাইয়ের কথাই বলি, সে একজন এমপি, বিএনপির ধরেই নিলাম যে সর্বোচ্চ একটা বড় পদে আছে, একটা পদেই তো থাকবে, বা একটা মন্ত্রণালয় আছে, একটা মন্ত্রণালয়তে থাকবে। সেই জায়গায় সে তো তখন যদি সংসদ বলে, আমি এটা আমার নিজের কথা বলছি, যেহেতু আমিও 2 দিন ছিলাম সংসদে, সংসদ যদি বলে যে তুমি দিতে চাও, তুমি আমার তো 70 ধারা এখন আমার হাতে, 2টা কাজ ছাড়া আমি সবই করতে পারি, তোমাকে আমি এটা করতে দিব না, আপনি তখন কি বলবেন? আপনার কাছে কি এই সংস্কারের কাজটা গতি পাবে, নাকি আপনার সংসদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠতা গতি পাবে? এটা কিন্তু আমি বললাম, কারণ এটা নিয়ে অনেক রকমের যে ধরনের বাহানা চলছে, এবং সংস্কারে একটা পর্যায়ে বলেই ফেলছে কেউ যে এখানে শুধু খানাপিনা হয়, এখানে কাজের কাজ কিছুই হয় না। তারপরেও আপনার 826টা সংস্কারের জায়গায় 51টা বাদে সবগুলোই কিন্তু বিএনপি সহ বিএনপি সমমনা যারা, তারা কিন্তু এটা স্বীকৃতি দিয়েছে। 51টা। আমি যদি গণতন্ত্রের কথা ধরি, গণতন্ত্রে 51% নিয়ে গণতন্ত্রের ফুলফিল হয়। হ্যাঁ, যদিও এটা অনেক করাতের উপর দিয়ে, কিন্তু ফুলফিল হয় 51%। তো এইখানে 51 তো দূরের কথা, এখানে তো প্রায় 80-90%ই আপনার হয়ে গেছে। তো তারপরে যেটা নিয়ে এবং কিছু কিছু বানানো কাহিনী যে জুড়ে দেওয়া হলো, যেটা আগে ছিল না, পিয়ার পদ্ধতি বা কিছু, এই জায়গাগুলো হঠাৎ করে এটার আবির্ভাব হলো, হঠাৎ করে। এবং এই হঠাৎ করে না মেনে নিলে কিটা তারা পরে করবে, এবং এগুলো কিন্তু একটাও এখন পাস হতে পারবে না। এই সরকারের পাস করার কোনো ক্ষমতা নাই তার। এবং এটা কিন্তু গতকালকের ঘোষণাপত্রে আপনার এটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। আর এই মুহূর্তে দেশের অবস্থা এরকম না যে গণভোটের দরকার আছে। সবাই মিলে একটা সরকারকে কিন্তু আপনার অনির্বাচিত, কিন্তু সেই সরকারের কিন্তু তাদের ম্যান্ডেট আছে, নাই এটা কিন্তু না। যেমন বিএনপি নিজে বলেছে, বিএনপির নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন যে এই সরকার আমাদের সরকার, এই সরকার ব্যর্থ হলে আমরা ব্যর্থ হব, আমরা কোনোভাবেই চাই না এই সরকার ব্যর্থ হোক, কিন্তু তারপরেও যদি ব্যর্থ হয় সেখানে আমাদের কিছু করার নেই। এবং এটা সে শুধু মুখের কথা বলে নেই, মনে প্রাণে এই কথাটাই কাজ করেছে। এই কারণে যে আপনি দেখেন প্রত্যেকটা কাজে সরকার কিন্তু বিএনপিকে অতটা গুরুত্ব দেয় না, কিন্তু সরকার যখন বিব্রতকর অবস্থায় থাকে, বিপদে থাকে,
বিএনপি কিন্তু সবার আগে সব কিছু নিয়ে কিন্তু সরকারের পাশে গিয়ে দাঁড়ায় এখন পর্যন্ত। এবং এই যে কালকের এত বড় ঘটনা দুইটা জিনিসে এখানে অসংখ্য আপনার ভুল আছে, অস্বীকার করার কিছু নাই। এবং ভুল যারা কাজ করবে তাদের ভুল হবে, আমি এটাও নিয়ে কথা বলি না, কিন্তু ভুলের পরিমাপটা এবং ভুলের গুরুত্বটা কোনখানে কতটুকু ভুল, তো সেই জায়গায় কিন্তু বিএনপি কিন্তু চুপ, বিএনপি কিন্তু কিছু বলে নাই। বিএনপি জানে যে ভুল হতেই পারে, সেটা আবার সবাই মিলে যেটা জামাত বলেছে, এনসিপি অনেক ক্ষেত্রে আসে নাই, তারা বলেছে তফসিলের সাথে আসবে কেন, হবে কেন, এটা কেন আপনার সংবিধানের সাথে জুড়ে দেওয়া হলো না, ইত্যাদি ইত্যাদি তারাও বলেছে। তো সেই জায়গায় কিন্তু বিএনপি কারো পক্ষে বিপক্ষে কোনো কথা বলে নাই। যে বিএনপি নিয়ে কোনো মন্তব্য করেন। অনেকটা একটু আপনার কাছে জানতে চাই, যেটি কিছুক্ষণ আগে বলছিলেন রেজওয়ানা করিম, নিরাপত্তা নিয়ে কিনা আপনাদের এই দাবিটি বা রাজনীতি নিয়ে, আমি একটু এর সাথে যুক্ত করতে চাই। তিনি শহীদদের কথা বলছিলেন, আপনার নিশ্চয় মনে হচ্ছে 114 জন বেওয়ারিশ হিসাবে যাদের দাফন করা হয়েছে গেল 1 বছরের মধ্যেও তাদের ঠিকানা খুঁজে পাওয়া যায়নি, যেখানে ডিএনএ টেস্ট করা সম্ভব ছিল। 6 জন ঢাকা মেডিকেলের মর্গে এখনও পড়ে আছে, তাদেরকেও দাফন করা হচ্ছে না, এই ধরনের জটিলতা। সেই সব বিষয় নিয়ে আপনাদের বক্তব্যে তেমন একটা আমরা দেখিনি জোরালো অবস্থানে। আপনি মনে হয় যে প্রেস কনফারেন্সটা ফলো করেননি, প্রেস কনফারেন্স ফলো করার সমস্যা নেই, কারণ আমরা কিন্তু আজকে ক্লিয়ারলি বলছি যে শহীদদের যে সংখ্যা, হ্যাঁ শহীদের সংখ্যা আমি পড়েছি শহীদের সংখ্যার পূর্ণাঙ্গ, অর্থাৎ সেটি আপনাদের প্রশ্ন ছিল। এই যে 1400 বলছে জাতিসংঘ, সরকার সেখানে 800 কথা বলছে, আমাদের আলাপটা সেটি নিয়ে আপনারা আমাদের আলাপটা খুবই এইটাই ছিল আমাদের ফুল। যদি ওই বক্তব্যটা শুনেন, আমরা প্রথমেই বলেছি যে আমরা তো একটা জুলাই পদযাত্রা করে আসলাম। আমাদের এই পুরো কর্মসূচিতে আমরা প্রত্যেকটা জেলায় কিছু করি আর না করি, আমরা প্রত্যেকটা শহীদ পরিবার বা আহত যারা আছে তাদের সাথে আধা ঘন্টা 1 ঘন্টা বসার আমরা সব জায়গায় চেষ্টা করেছি। এবং প্রত্যেকটা জায়গায়, যেমন আমি আপনার মনে আছে আমার এই আপনার কুমিল্লাতে শহীদ পরিবারের মধ্যে একজন শহীদ, আপনারা দেখা করেছেন, কিন্তু আপনাদের যে জাতীয় দাবিগুলো সেখানে কি সেই ধরনের কোনো দাবিগুলো থাকছে নাকি ওই যে নিরাপত্তা বা রাজনীতির দিকে আপনাদের বেশি? আপনি দেখেন, আমরা কিন্তু বারবার বলতেছি যে একটা জিনিস, আমি প্রথমে কথাটা শেষ করে নিই তাহলে আমার জন্য ইজি হবে। আমরা কিন্তু বারবার বলতেছি যে সরকার শহীদদের পুনর্বাসনের যে ব্যর্থতা দেখাইছে, আপনি দেখবেন মাইলস্টোনের ঘটনার পরে আমাদের কিন্তু দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আবদুল্লাহ সরাসরি স্বাস্থ্যমন্ত্রীকে মানে অ্যাড্রেস করে এই কথাটা বলছে যে শহীদদের ব্যবস্থা হয় নাই, মানে শহীদদের সংখ্যা ঠিক হয় নাই, আহতদের ভালো চিকিৎসা সবার এনশিওর্ড হয় নাই, শহীদ পরিবারগুলো পুনর্বাসন হয় নাই, যেগুলো আসলে যার দায়িত্ব ছিল সেই দায়িত্বগুলো যে তিনি পালন করেন না, এটা কিন্তু সরাসরি ওই দিন অ্যাড্রেস করা হয়েছে, একদম মানে স্বাস্থ্যমন্ত্রীকে অ্যাড্রেস করে, স্বাস্থ্য উপদেষ্টাকে অ্যাড্রেস করে। আরেকটা বিষয় হলো কি, আমরা একটা মানে যে অভ্যুত্থানটা আমরা পার করে এসেছি, এটা তো আমাদের জীবনে সেরা সময়। মনে করেন এখন আমি যাই বলি, আমি কিন্তু এখনও মাঝে মধ্যে 1 তারিখ 2 তারিখ 3 তারিখ যা হচ্ছিল আশেপাশে, মানে রোমাঞ্চিত ফিল করি যে আমার আশেপাশে কি হইতেছিল এবং আমি কি করতেছিলাম। সো এবং ওইটার জন্য মনে করেন যে আমার অদ্ভুত রকমের কষ্ট, ট্রমাও আছে, যে মানুষ মরে যেতেছে, রাস্তায় দেখতেছি, এই সব কিছু মিলে এই যে পুরো জিনিসটা দেখেন, আমাদের দেশে তো এর আগেও অভ্যুত্থান হয়েছে, কিন্তু সেই অভ্যুত্থানগুলো কিন্তু সব বিস্তৃতিতে হারায় গেছে, কোনো জায়গায় কোনো আপনি কিছু খুঁজে পাবেন না। আপনি 90-এর গণ-অভ্যুত্থান, সেই 90-এর গণ-অভ্যুত্থানও কিন্তু শেষ পর্যন্ত ক্ষমতার পালাবদলই হয়েছে, এরশাদ সরকার গেছে, জাস্ট একটা নির্বাচিত সরকারের স্টাইলে আসছে, এর বাইরে বাংলাদেশে কিছুই হয়নি। আপনি দেখেন যে 3 জোটের রূপরেখা ওইভাবেই এটা কাগজ মানে ফেলনা কাগজের মতো হারায় গেছে। ঠিক একইভাবে আমরা তো এই জুলাইটাকে হারিয়ে যেতে চাই না। আপনি শহীদ পরিবারগুলা তারা একটা স্বীকৃতি চায়, রাষ্ট্রীয় স্বীকৃতি চায়। এটা এরকম না যে আপনি জনে গিয়ে মানুষকে শহীদ বলে দিলেন, এটা মানে বিষয়টা এরকম না। বা আহত যারা হয়েছে তারাও তো একটা স্বীকৃতি চায়। তো এই স্বীকৃতিটা তো আপনি জনে দিতে পারবেন না। আপনি রাষ্ট্র কি করবেন? রাষ্ট্র একটা ঘোষণার মাধ্যমে এই জিনিসটাকে একটা বৈধতা দিবেন, এই জিনিসটাকে আপনি একটা মানে এন্ডোর্সমেন্টের জায়গায় আনবেন বা অ্যাড্রেস করবেন শক্তিশালীভাবে। রাষ্ট্রর অ্যাড্রেস করাটা হলো দায়িত্ব। তো আমরা কিন্তু এই ঘোষণাপত্র থেকে এই জিনিসগুলোই চাইছিলাম। আমরা কিন্তু ঘোষণাপত্র থেকে চাইছিলাম যে এই অঞ্চলে মানুষের যে লড়াইয়ের ইতিহাস, সেই ইতিহাসটা বর্ণিত থাক, কেউ এখানে মিস যেন না হয়। অনেক কিছু নিয়ে আপনারা মনে করেন যে নানান রকমের কন্ট্রোভার্সিয়াল আলাপ কিন্তু আছে। মনে করেন 7ই নভেম্বর নিয়েও কিন্তু পাল্টা বয়ান আছে, পাল্টা রাজনৈতিক ন্যারেটিভ আছে, এবং ওই ন্যারেটিভও দুর্বল না, ওই ন্যারেটিভও শক্তিশালী। আপনি যদি মনে করেন যে কর্নেল তাহেরকে ধরে, জাসদ থেকে ধরে যদি আপনি ইতিহাসটা নেন, ওটা খুবই শক্তিশালী। কিন্তু ফলে এই যে যত রকমের লড়াই সংগ্রাম বাংলাদেশে, এই জিনিসগুলোকে তো আপনার কোনো না কোনোভাবে এই অ্যাড্রেসিংয়ের মধ্যে জুলাই আসুক, এটা আমরা চাইছি প্রথমত। দ্বিতীয়ত হলো আমি এই কারণে, ফলে এটা আমাদের কাছে কখনোই নিরাপত্তার বিষয় না। আপনি দেখবেন না আমাদের দল থেকে কখনো বলা হয়েছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ইউজ হয়েছে, নাহিদ ইসলামের নাম কেন নাই। আপনি দেখবেন আমাদের কোনো অফিসিয়াল বক্তব্য এটা নাই, কারণ নাহিদ ইসলামের নাম রাখা এটার মধ্যে কোনোভাবেই গুরুত্বপূর্ণ না, আমরা মনেও করি না।
যে নাহিদ ইসলামের নাম এখানে রাখতে হবে, তার নিরাপত্তা বিধান এনশিওর করতে হবে। আপনি দেখবেন কিছু কিছু রাজনৈতিক দলের কিন্তু আলাপ আছে, একটা স্বীকৃতি আসলে তো সবার জন্য নিরাপত্তা আপনারা পেয়ে যাবেন। ছাত্র আন্দোলন বলতে কিন্তু সারা বাংলাদেশের প্ল্যাটফর্ম, সেই 158 জন সমন্বয়ক, যতজন সহ সমন্বয়ক ছিলেন, যাদের যাদের নাম ডিক্লেয়ার ছিল, মানে এটা খুব সিম্পল, 1 তারিখ 2 তারিখেই সবগুলো নাম ডিক্লেয়ার করা হয়ে গেছিল। সো এই নামগুলোকে বলা হয়েছে, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মানে আপনার এটা একটা বড় বিষয়। আমি আপার একটা প্রশ্ন উত্তর দিচ্ছি, সময়টা হবে। আপা যেটা বলতেছিলেন আর কি, যে নির্বাচিত সংস্কারের হাত দিয়ে হবে আর কি, তাহলে তো আমাদের যেভাবে 13তম সংশোধনী 5তম সংশোধনীতে যেভাবে বাতিল হয়ে গেল, সেটারও আপাদের কোনো সমস্যা থাকার কথা না। শেখ হাসিনা তো মেজরিটি নিয়ে গেছিল, মেজরিটি নিয়ে পার্লামেন্টে বসে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তিনি বাতিল করে দিচ্ছে। তো আপনারা নিশ্চয়ই এটাকে অগণতান্ত্রিক কোনো সিদ্ধান্ত হিসেবে মনে করেন না, মনে করেন রাইট, তার মেজরিটি আছে, সো মেজরিটি যার থাকবে সে যা ইচ্ছা তা পার্লামেন্টে করে দিতে পারবে। সেটাতে ওই কারণে কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলছিলেন যে যদি আমি রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারি তাহলে কিন্তু আমি এটাকে চেঞ্জ করব। ঠিক আছে, এটা কিন্তু সংশোধনী, দুটোই সংশোধনী। এই জিনিসটা তো গুরুত্বপূর্ণ আপা। এবং আমাদের এখানে আপনি দেখবেন যে আমি আপনার কাছে আবার আসবো, আমি একটু ছোট করে ডক্টর রেজওয়ানা করিম একটু আপনার কাছে জানতে চাই। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন লটারির ভিত্তিতে এসপিওসির বদলি করা হবে, ভোটের শৃঙ্খলা এটাকে জুৎসই বলে মনে করেন? না দেখেন, আমি বরাবরই বলে আসছি যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় মনে হয় কি, আমরা যারা নাগরিক থাকি তখন ওই যে প্রত্যেক পলিটিক্যাল পার্টিরই মনে হয় যে ছবির মতো কিছু ক্যারেক্টার থাকে না, কিছু পাঞ্চ লাইন, কিছু কমেডিয়ান লাইন। তো আই এম ভেরি সরি, মানে এটা ইটস নট নাও। আপনি প্রিভিয়াসলি ওনার এরকম অনেকগুলো বক্তব্য আছে, কোট অ্যান্ড কোট, উনি এরকম অদ্ভুত কথা বলেন। একটি কথা তো আমার স্পষ্টই মনে আছে যে যে সকল মেয়েরা ভালো পোশাক পরে তারা মাদক নেন, এরকম উনি একটা ডায়লগ উনি দিয়েছিলেন। তো আমি আসলে উনার এই ধরনের এই যে লটারি করে উনি করবেন, আমি বুঝি উনি এটা কোন জায়গা থেকে বলেছেন, যে স্বচ্ছতা নিশ্চিত করা যাতে প্রেশার, আই আন্ডারস্ট্যান্ড, আই এন্ডোর্স, বাট এট দ্য সেম টাইম এখানে স্বচ্ছতার থেকেও খুব ইম্পর্টেন্ট দক্ষতা নিশ্চিত করা, স্কিল নিশ্চিত করা। আপনার কেন এই অবস্থা হয়েছে দেখেন, আমি একজন নৃবিজ্ঞানী হিসেবে একটা কথা বলি, 5ই আগস্টের পরে এই যে পুলিশের ক্ষেত্রেও কিন্তু আপনার ভীষণ রদবদল হয়েছে। যারা আসলো, এমনি তো পুলিশ ফ্রাজাইল, তো দেখা যাচ্ছে আপনি মফস্বলে পুলিশকে নগরের কাছে নিয়ে আসছেন, নগর ব্যবস্থাপনা কিন্তু মফস্বলের ব্যবস্থাপনার সাথে সমান হবে না, ওটা কিন্তু তার স্কিল এবং দক্ষতা। এতে করে আপনার স্বচ্ছতা নিশ্চিত হতে পারে, কিন্তু নিরাপত্তা নিশ্চিত হয়নি। আমি এই জন্য বলবো যে নির্বাচনের মতো এত বড় একটি জায়গাতে স্বরাষ্ট্র মহোদয়ের খুবই সচেতনভাবে তার বক্তব্য এবং তার কার্যক্রম এটাকে নিয়ন্ত্রণ করতেই হবে। আপনি অল অফ এ সাডেন বলে দিবেন যে কালকে ইন্টারপোল থেকে আপনি আব্দুল হামিদ খানকে ফেরত নিয়ে আসবেন, পরের দিন দেখা যায় আব্দুল হামিদ খান নিজেই চলে আসে। তো দিস ইজ সামথিং ইজ রিয়েলি, এটা আমরা এক্সপেক্ট করি না। আপনি এরকম একটা জায়গা থেকে এই কথা বললে তো আসলে হবে না। এবং আমার আসলেই মনে হয় যে এটা কি আসলে পদেরই কোনো ব্যাপার কিনা, কারণ আমার মনে আছে যে বিএনপিরও একজন স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, ওনার নাম ছিল লুৎফর রহমান বাবুর, উনি বলেছিলেন উই আর লুকিং ফর শত্রুস, কোড অ্যান্ড কোড, ওনার বিখ্যাত ডায়লগ ছিল এরকম। তো এই কথাটা কেন বলছি, যে এই যে কথাগুলো, এগুলো বিনোদন দিতে পারে, নিরাপত্তা দেয় না। স্কিলের দিকে নজর দেওয়াটা জরুরি। স্বরাষ্ট্র উপদেষ্টা এবং এই উপদেষ্টা তারা যদি সত্যি সত্যি নির্বাচনকে করতে চান, আমি এটা স্ট্রংলি বলছি, এই ফোর্স দিয়ে আমাদের বর্তমান যেই উপদেষ্টা পরিষদ আছে, পর্ষদ আছে, বিএনপি সাধুবাদ জানাতে পারে, কিন্তু নাগরিক হিসেবে আমি স্ট্রংলি মনে করি এই পর্ষদের কিন্তু সেই দক্ষতা, নিয়ন্ত্রণ এবং সক্ষমতা তিনটার কোনোটাই নাই। এটাকে যদি আপনি নিশ্চিত না করতে পারেন, আসলে কিন্তু এই নির্বাচনটি কতখানি সুষ্ঠু হবে। কারণ আপনি জানেন যে যাই হোক না কেন কনস্ট্যান্টলি কিন্তু একটা দল আছে, এটাও কিন্তু রিপোর্টই আসছে যে তারা কিন্তু আপনার অস্থিতিশীলতা তৈরি করাটাই এখন তাদের রাজনীতির অংশ। তার সাথে সাথে আরও অনেক ধরনের প্রতিহিংসা থাকে। বিএনপির মতো বড় দল থেকে আসছে, তাদের অভ্যন্তরীণ কোন্দল আছে। আবার যখন আপনি ইলেকশনে যাবেন তখন প্রতিদ্বন্দ্বিতামূলক কোন্দল থাকবে। সেরকম একটু সংখ্যা নিয়ে আমরা একটু আলোচনা করব, তবে তার আগে একটু ছোট বিরতি নিয়ে আসি। দর্শক, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সঙ্গে থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা, আলোচনায় ফিরছি। একটু যেতে চাই অনেকটা, একটু আপনাকে দিয়ে শুরু করি। যেটির কথা শুরুতে বলছিলেন মনিয়াপা, যে টিএসসির ঘটনাটি প্রসঙ্গে একটু আপনার কাছ থেকে জানতে চাই। শিবির এবং বাম দলের মধ্যে এক ধরনের উত্তেজনা ছিল, যদিও সেখানে এনসিপির অংশগ্রহণ আমরা দেখিনি। উত্তেজনা আজকে কমলো কিনা? মনে করেন মানে এনসিপি তো নিশ্চয়ই টিএসসির একটা ঘটনায় অংশগ্রহণ করবে না, কিন্তু মনে করেন আমাদের যে বাকচাষ বা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ,
সেই ছাত্র সংসদের যে আহ্বায়ক আব্দুল কাদের সহ অনেকেই কিন্তু এখানে উপস্থিত ছিলেন, ওখানে একসাথে উপস্থিত ছিলেন। আপনি দেখবেন প্রক্টরের সাথে যখন আলাপ আলোচনা হয় তখন আব্দুল কাদেরও ছিলেন। এছাড়া আপনি দেখবেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা গণতান্ত্রিক ছাত্র সংসদ সবাই কিন্তু বিবৃতি দিচ্ছে এটা, এই ঘটনাকে উল্লেখ করে। আমরা প্রথমে একটা জিনিস মনে করি কি, আমরা 5ই আগস্ট, কালকে তো একটা খুবই স্পেশাল দিন, এটা স্পেশাল একটা বড় কারণ হলো আমরা একটা গণহত্যাকারীকে আসলে তাড়াইতে সক্ষম হয়েছিলাম। তো আপনি একটা গণহত্যাকারীর মানে পালায় যাওয়া বা তারকে হারানোর যেই সেলিব্রেশন, সেই সেলিব্রেশন করতেছেন, সেই সেলিব্রেশনে আপনি পুরাতন গণহত্যাকারীর সহযোগীদেরকে ইনভলভ করা, এটা প্রথমত আমার মনে হয় না কোনোভাবেই, যে মানে খুবই দৃষ্টিকটু এটা। এবং আমাদের মনে হয় কি, জামাত শিবিরের জন্য আপনি দেখবেন যে গতকালকে যখন ঘোষণাপত্রের প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রামে কিন্তু জামাতের কেন্দ্রীয় নেতা কিন্তু উপস্থিত ছিলেন। সেটা নিয়ে কিন্তু খুব একটা বিরূপ মনোভাব আমার মনে হয় না বাংলাদেশে কেউ কোথাও দেখাইছে। কিন্তু বিরূপ মনোভাবটা কখন দেখাইছে, যে আপনার কিছু অফিসিয়াল সেটেল জিনিস আছে, বাংলাদেশে মুক্তিযুদ্ধ সেটেল জিনিস, সাপোজ মনে করেন গোলাম আজম বলেন বা আপনি নিজামী আলাপ করেন, তারা যে চিহ্নিত যুদ্ধাপরাধী, এটা কিন্তু চিহ্নিত। এখন এটার জন্য আপনি যদি বলেন যে কোর্টের রায় ঝামেলা ছিল, বিচারিকভাবে তাদেরকে দোষী করা হয়েছে, এবং নানা কিছু বলতে পারেন। এখন এই যুক্তিগুলো দিলে আজকে থেকে 20 বছর পরে শেখ হাসিনার হয়েও কেউ না কেউ এসে অ্যাডভোকেসি করবে। দেখা যাবে যে এই মানে টিএসসিতেই কেউ না কেউ শেখ হাসিনার ছবি আবার নতুন করে লাগাইতেছে এবং বলতেছে যে ভুল বিচারের কারণে হয়েছে। এখন কোর্ট কি বললো না বললো সেটার থেকে তো অনেক বেশি গুরুত্বপূর্ণ আমরা কি দেখছি। তো আমরা তো জানি শেখ হাসিনা বাস্তবতাটা ক্লিয়ার। ফলে আমার মনে হয় যে জামাতের তাদের যে 71 নিয়ে যে পজিশন, সেই পজিশনটা ফুললি ক্লিয়ার করা প্রয়োজন। তাদের যে দলীয় নেতারা যুক্ত ছিল, সেই দলীয় নেতাদের বন্দনা বন্ধ করা প্রয়োজন, না হলে আসলে তাদের জন্য তো সামনের দিনের রাজনীতি আরো কঠিন হয়ে পড়বে। জি, আমি একটু যেতে চাই ডক্টর রেজাউল করিম সিংকে, আপনার কাছে জানতে চাই, জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন মব সাংবাদিকতার জন্য একটি বড় হুমকি। সরকার ও মালিকপক্ষ সম্পাদকদের বাইরে এমন একটা সামাজিক শক্তি তৈরি হয়েছে যে সাংবাদিকতাকে ভিন্নভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আপনার মন্তব্য জানতে চাইছি। উনি এই বক্তব্যটি যদি দিয়ে থাকেন, মানে এখানে তো মবের নিয়ে এখন তাদের যে কনসার্ন, এটা একটু সাংঘর্ষিক হয়ে গেল না? গভর্নমেন্টের প্রেস সচিব যিনি শফিকুর রহমান, উনি একদিকে বলেন মব হচ্ছে একটি প্রেসার গ্রুপ, অন দ্য কন্ট্রারি আপনার ঐক্যমত কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ তিনি বলছেন যে মব সাংবাদিকতার বিষয়টা কি করেছেন। মানে সাংবাদিকতার সাথে মবের যোগাযোগ কোথায়? মানে আসলে কি গত 1 বছরে যে মবগুলো হয়েছে সেটা কি কোনোভাবে সাংবাদিকদের দ্বারা উস্কানি থেকে মবটা তৈরি হয়েছে? না, উনি বলতে চাইছেন মবের কারণে সাংবাদিকতা বাধাপ্রাপ্ত হচ্ছে, সেটি বোঝাতে চাইছেন। মবের কারণে সাংবাদিকতা বাধাপ্রাপ্ত হচ্ছে। আচ্ছা, মবের কারণে যদি সাংবাদিকতা বাধাপ্রাপ্ত হয়ে যায়, কারণ এটা তো আপনার খুব স্বাভাবিক, মানে এখানে মব ব্যাপারটা না, ব্যাপারটা হয়েছে আমরা একটি স্বাধীন গণমাধ্যম চেয়েছিলাম। দেখেন, আমরা নাগরিক হিসেবে স্বাধীন গণমাধ্যম চেয়েছিলাম, আমরা নাগরিক হিসেবে স্বাধীন বিচার ব্যবস্থা চেয়েছিলাম, আমরা নাগরিক হিসেবে কিন্তু একটা শিক্ষা কমিশন চেয়েছিলাম, নাগরিকের গল্প, আমাদের কৃষিভিত্তিক সমাজে আমরা একটা খাদ্যের নিরাপত্তা চেয়েছিলাম। খুব বেসিক আমাদের এই চাওয়া ছিল। কিন্তু গত 1 বছরে এই ধরনের কোনো বেসিক নাগরিকের চাহিদা নিয়ে কোনো পক্ষ, কোনো রাজনৈতিক দল, এই সরকার কেউ মাথা ঘামাননি। পরিণতিটা কোথায় হয়েছে? আজকে যখন আপনি বলছেন যে মব তৈরি করতে যে সাংবাদিক, শুধু মবের খবর প্রচার ক্ষেত্রে না, আজকেও কি আসলে এই সত্যিকার অর্থে আপনার কাছে যদি সকল সংবাদ থাকে, প্রশ্ন হচ্ছে সেই সংবাদ কি আপনি মব লাগবে না, আসলে কি আপনি সেই সংবাদ গণমাধ্যমে প্রকাশ করতে পারছেন কিনা, এটা একটা প্রশ্ন। এই যে এত গোপনীয়তা জুলাই সনদকে নিয়ে হলো, এটার কি প্রয়োজনীয়তা ছিল? এটা কেন এত গোপনীয়তা হলো? এই বিষয়ে কি কোনো সংবাদ মাধ্যমে এটা বিষয়টিকে প্রকাশ করেছে? উত্তর কিন্তু করেনি, তাই না? আচ্ছা, তারপরে আপনার বিভিন্ন জায়গায় নাকি গেরিলা হচ্ছে, ট্রেনিং হচ্ছে, এই বিষয়ে কি কোনো রিপোর্ট আপনাদের চোখে পড়েছে? মানে একটা ইনভেস্টিগেটিভ জার্নালিজম এ ধরনের কোনো কিছু হচ্ছে না। তার মানে কি? তার মানে হচ্ছে যে এই সাংবাদিকতা এর আগেও স্বাধীন ছিল না, এখনো স্বাধীন নাই। এখন যেটা হয়েছে, সাংবাদিকতা সিলেক্টিভ হয়েছে। আগে সাংবাদিকতা হয়তোবা নিয়ন্ত্রিত ছিল, এখন যেটা হয়েছে সিলেক্টিভ হয়েছে, এবং সিলেক্টিভ নিয়ন্ত্রণ আছে এখানে। বুঝাতে পেরেছি? মানে আপনি কোন সংবাদটা প্রচার করবেন আর কোন সংবাদটা প্রচার করবেন না, আপনি এটা সিলেক্টিভ করে রেখেছেন। আমরা দেখেছি যে মুহূর্তের মধ্যে অবশ্যই নিয়ন্ত্রণ, কিন্তু এই নিয়ন্ত্রণটা করছে কে? এখন গল্পটা কি হচ্ছে, আগে আপনি নিয়ন্ত্রণকারীকে লোকেট করতে পারতেন যে আমার নিয়ন্ত্রণকারী ডিজেফাই, আমার নিয়ন্ত্রণকারী হচ্ছে রাষ্ট্রীয় বাহিনী বা সরকার।
এখন যে কে আপনার সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণ করে এটা আপনি লোকেটও করতে পারবেন না। জি, নীলুফার চৌধুরী মনি, একটু আপনার কাছে জানতে চাই, আজকের বিজয় শোভাযাত্রার সমাবেশে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন আজ ষড়যন্ত্র হচ্ছে। হ্যাঁ, ষড়যন্ত্র হচ্ছে, কেউ ১/১১-এর ষড়যন্ত্রে আছেন। এর আগেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরকমের একটি কথা বলেছিলেন গেল সপ্তাহে। একটু আপনার কাছে জানতে চাই, এটা কি কোনো ইঙ্গিত নাকি এক ধরনের রাজনৈতিক বক্তব্য বা প্রস্তুতি থাকার আহ্বান? দেখেন, এটা যদি ইঙ্গিত হতো, রাজনৈতিক যদি এটা এক ধরনের হতো, তাহলে আমাদের চেয়ে খুশি বোধহয় কেউ হতো না। কারণ আমরা একা বলছি না। আপনি দেখেন যে সরকারের উপদেষ্টাদের কেউ কেউ ফেসবুকে লিখছে, আবার কাটাছেঁড়া করছে, আবার ডিলিট করছে, আবার ছাপছে। এই যে বলাটা বা অন্য কেউ বলছে, এবং এই যে যেমন ধরেন যে ইলেকশন নিয়ে যে ধরনের কথাবার্তাগুলো চলছে এখন পর্যন্ত জামাত এবং এনসিপি যেভাবে কথা বলছে, তাতে কিন্তু একটা জিনিস, একটা অনেক সময় দেখবেন মার্ডারের পিছনে কিন্তু সামান্য কিছু জড়িত থাকে, অনেক কিছু জড়িত থাকে না, হয়ে যায় এরকম ঘটনা। তো তারা যখন একজন বলছে যে বিচার এবং সংস্কার দুটো না হলে নির্বাচন না, আরেকজন বলছে যে বিচার এবং সংস্কার দুটো না হলে হবে না, আবার মাঝে মাঝে বলছে যে এই আমরা 5 বছর চাই, আমরা এতদিন চাই, আমরা আপাতত ইলেকশন চাই না, আবার কখনো কখনো এটাও বলছে যে আমরা রোজার আগেই নির্বাচন চাই। এই যে অতিকথন অনেক রকম, এগুলা কিন্তু আপনার এটা এক ধরনের মানুষকে ভুগায়, রাজনৈতিক দলগুলোকে বিশেষ করে, যারা এতদিন একটা সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে, সুষ্ঠু নির্বাচনের জন্য ছিল। যে আওয়ামী লীগ যে স্টাইলে কথা বলতো, শেখ হাসিনার কাছে এই দুইটা দল শিখছে কিনা আমি জানি না। শেখ হাসিনা যেমন এখানে প্রথমে কথা উঠলো যে আইনগত কারণ দেখিয়ে উনি বারবার নির্বাচন করিয়েছে, এবং কখনো রাতের, কখনো বিনা ভোটের, কখনো আমি ডামি এইসব করেছে। এখন এরকমই এই কিছু দলগুলো, 2-1টা দল আপনার নির্বাচন না করার জন্য, বিএনপি কিন্তু একবারও বলে নাই সংস্কার হবে না, বিএনপি একবারও বলে নাই যে আপনার বিচার হবে না। বিচার যদি করতেই হতো 1 বছরে কেন একটা বিচারও হলো না, একটাও হলো না। আমরা তো অনেকবার বলেছি 1-2টা ট্রাইব্যুনালে হবে না, ট্রাইব্যুনাল বাড়ায় দেন, দিয়ে আপনারা বিচার যত তরিত হয় এগুলা করা উচিত। আমরা একটা বিচারও সামনে আনতে পারলাম না। সো এই ধরনের কথায় আমরা মনে করি যে এটা আপনার অনেকটা এই যে ঘোষণাপত্রের মতো হয়ে যাচ্ছে। ঘোষণাপত্রে যেমন ধরেন যে একটা নাম আছে এবং অসংখ্যবার শেখ হাসিনার নাম, আওয়ামী লীগের নাম আছে, কিন্তু যাদের নাম থাকার দরকার ছিল তাদের নামটা নাই। এবং এটার সঙ্গে আরেকটা একটা ছোট্ট কথা বলতে চাই যে এইখানে প্রধান উপদেষ্টা পানি নিয়ে অনেক কথা বলেছে। আমি এইটা আপনার কাছে প্রশ্ন রেখে যেতে চাই, উনি এত পানি ভিত্তিক অর্থনীতির কথা বললেন, উনি কি সেন্ট মার্টিনটা দিয়ে দেওয়ার জন্য কি এই ধরনের বলছেন, নাকি অন্য কোনো কারণে বলছেন? আমরা আলোচনা শেষ করছি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, সহ আলোচক 3জনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই ছিল আমাদের আজকে 24 ঘন্টার আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।